সারা দেশে প্রার্থীদের জমজমাট প্রচারণা। আপিল বিভাগেও বাদ পড়লেন কুমিল্লার মঞ্জুরুল মুন্সি ও গফুর ভূঁইয়া। নির্বাচনে বাধা নেই মোবাশ্বের আলমের। নির্বাচনী প্রচারে কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জনসভায়, তৃণমূলে উচ্ছ্বাস। উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই বসে অপেক্ষায় আছে। শেরপুরের জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন জামায়াতের আমির শফিকুর রহমান। কবর জিয়ারত করে রেজাউলের পরিবারকে সমবেদনা। কোন কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রথম শিরোনামে জানালাম, সময়ের সাথে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার এবং গণসংযোগ বাড়ছে। দেশ জুড়েই ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিটি অলিতে গলিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তারা এবং কাছে টানতে নানা প্রতিশ্রুতি আশ্বাসও দিচ্ছেন। নির্বাচিত হলে উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরছেন প্রার্থীরা এবং ভোটাররা চাইছেন যোগ্য প্রার্থী ও ভোটের শান্তিপূর্ণ পরিবেশ। কোথাও কোথাও পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করছেন প্রার্থীরা। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। কিছু লোক থাকবে দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। বাংলাদেশে খুব কম জেলা আছে এখন যে একেবারে বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নেই, আমাদের কোনোটাই নেই। এ ব্যাপারে আমরা চেষ্টা করব। আমরা প্রার্থীদের গণসংযোগের খবর জানাবো আমাদের সহকর্মীদের মাধ্যমে। অপেক্ষা করছেন সহকর্মীরা। শুরুতে যাব মুন্সিগঞ্জে। আরাফাত রায়হান সাকিব আছেন সেখানে। আমাদেরকে একটু জানাবেন সাকিব, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? তারা আসলে ভোটারদেরকে কাছে টানতে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বৃষ্টি, দেখুন আসলে প্রার্থীদের গণমুখী প্রচারণায় কিন্তু মুখরিত মুন্সিগঞ্জের 3টি আসনই এবং যে প্রতিটি আসনের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে আসলে গণমানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট প্রত্যাশা করছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সিগঞ্জ 3 আসনে এবং 3 আসনের বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন, তিনি কিন্তু এই মুহূর্তে আসলে প্রচারণা চালাচ্ছেন এবং আমরা ভট্টাচার্যের বাগ এলাকায় এখানে রয়েছে এবং তার যে নেতাকর্মীদের প্রচারণায় কিন্তু আমরা মুখর অবস্থান দেখছি এবং সেই প্রচারণায় কিন্তু আমরা রয়েছে। আমরা একটু কামরুজ্জামান রতনের সাথে কথা বলবো। সার্বিক পরিস্থিতি বিপুল ভোটে জয়লাভ করবো। এটা সদর থানার পঞ্চশরের আমাদের দেওয়ানবাজার এরিয়াতে আমরা গণসংযোগ করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্বতঃস্ফূর্ত মানুষের ধানের শীষের প্রতীকের জন্য যে আবেগ এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের আদর্শের মধ্যে দিয়ে এই মুন্সিগঞ্জ জেলাটা আমাদের বড় হয়েছে। সুতরাং আমরা মনে করি ধানের শীষের যে আমরা প্রাণের উচ্ছ্বাস দেখে মানুষের ভিতরে যে সাড়াটা দেখছি, আমরা ইনশাল্লাহ জয়ের আশাটা আমরা অবশ্যই করতেই পারি। কথা বলছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনি ছাড়াও কিন্তু এই আসনে অন্যান্য প্রার্থীরা রয়েছেন। তারা সকাল সকালে যাচ্ছেন মানুষ এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মুখরিত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন যিনি সেখানকার প্রার্থী, সেটি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সাকিব। আমরা নাটোরে যাই। সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছে। নাজমুল, আপনার এলাকায় প্রচারণা কার্যক্রম সম্পর্কে একটু জানাবেন। আসলে কতখানি জমজমাট প্রচারণা, ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, আসলে সকাল থেকেই কিন্তু জমজমাট প্রচারণায় এই প্রচারণা জমে উঠেছে। আমরা এখন রয়েছি নাটোর 2 আসনের জামায়াতের প্রার্থী ইউনুস আলীর গণসংযোগে। তিনি সকাল থেকেই হয়বতপুর এলাকায়, সদর আসনের হয়বতপুর এলাকায় গণসংযোগ করছেন। নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা ধরনের
প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন। তিনি বলছেন যে তিনি যদি জয়ী হন, এই আসনে বিজয়ী হন, তাহলে মানুষের পক্ষে কাজ করবেন, ন্যায় ও ইনসাফের পক্ষে সমাজ গঠন করা সহ নারীদের অধিকার আদায়ে কাজ করবেন। পাশাপাশি এখানে যেন একটা অর্থনৈতিক জোন গড়ে ওঠে। সব প্রার্থীরাই যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে নাটোরে যে গ্যাস সংযোগের প্রত্যাশা দীর্ঘদিনের, এই গ্যাস সংযোগ আনার জন্য যে সংসদে কথা বলা দরকার, যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সে অনুযায়ী তিনি কাজ করবেন। এছাড়াও যে নাটোর যেহেতু ইতিহাস সমৃদ্ধ একটি জেলা, নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি সহ বনলতা সেনের নাটোর, কাঁচাগোল্লার নাটোর, সেই ঐতিহ্যবাহী নাটোরকে একেবারে আধুনিক নাটোর হিসাবে গড়ে তোলার জন্য রাস্তাঘাট সহ যত অবকাঠামো উন্নয়ন রয়েছে সেই অবকাঠামো উন্নয়নে তিনি কাজ করবেন। এছাড়া তিনি বলছেন যে তিনি যদি জয়ী হন তাহলে যে উন্নয়নের ফুলঝুরি সেই ফুলঝুরির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। তিনি আসলে যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করেন। ভোটাররা বলছেন যে বিগত সময়ে বিভিন্ন প্রার্থীরা যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশাই করছেন নাটোর 2 আসনের ভোটাররা। বৃষ্টি, শুনছিলাম আপনার কথা। ধন্যবাদ নাজমুল। সবশেষ রাজশাহীতে যাই, দেখতে পাচ্ছি সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবত আমাদের জন্য। তারেক, শুনতে পেয়ে থাকলে জানাবেন। আমরা মুন্সিগঞ্জে ছিলাম কিছুক্ষণ আগে এবং নাটোরেও ছিলাম। আমরা যেমনটি দেখছিলাম জামায়াতের প্রার্থীর যেই প্রচারণা, সেটির খবর জানাচ্ছিল সহকর্মী নাজমুল। জমজমাট বোঝাই গেছে। মুন্সিগঞ্জে দেখছিলাম ধানের শেষে যিনি প্রার্থী, তিনিও প্রচারণা চালাচ্ছেন। বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছে আসলে সকল প্রার্থীরাই। আপনি যেখানে আছেন সেখানে কোনো প্রার্থীর সাথে কথা হয়েছে কিনা এবং সকাল থেকে গণসংযোগ আপনার চোখে কেমন পড়লো, শুনতে পেয়ে থাকলে জানাবেন তারেক। সকাল থেকে আসলে প্রার্থীদের যে গণসংযোগ সেটি জমে উঠেছে এবং রাজশাহীর 6টি আসনের মোট 32 জন প্রার্থী সকাল থেকে তারা প্রচারণা করছেন। আমি রয়েছি রাজশাহীর 3 আসনে পবা মোহনপুর এলাকায়। এখানে একটি আমবাগানে কিন্তু নারীদের উঠান বৈঠক চলছে এবং প্রার্থী যিনি বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন, তিনি এইমাত্র উপস্থিত হয়েছেন। তিনি এখন যারা ভোটার রয়েছেন, নারী ভোটার, তাদের সাথে কথা বলছেন এবং এবং এই এলাকায় আমি আসতে গিয়ে দেখেছি যে এখানকার রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। সেই বিষয়টি তিনি বলছেন যে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে নারীরা কিছু দাবি দেওয়া কিন্তু তাদের কাছে, যে প্রার্থীর কাছে কিন্তু বলেছেন, অভিযোগ জানিয়েছেন এলাকার যে উন্নয়নের যে বিষয়গুলো সেগুলো অতীতে করা হয়নি। এবং প্রার্থী যিনি রয়েছেন তিনি প্রতিশ্রুতি জানিয়েছেন যে এই উন্নয়নগুলো কিন্তু করা হবে। বলা যায় যে এই রাজশাহীর যে 6টি আসন, এই 6টি আসনের মধ্যে 32 জন প্রার্থী, তা আমি বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়েছি। রাজশাহীর 1, 2, 3, 4, 5 এই আসন, সবগুলো আসনে আসলে প্রার্থীরা সকাল থেকে নেমে পড়েছেন এবং এখন থেকে তাদের যে প্রচারণা সেটি বলা যায় খুব দ্রুতই কিন্তু চলছে এবং প্রার্থীরাও চেষ্টা করছেন এক এলাকা থেকে আরেক এলাকাতে যত দ্রুত যাওয়া সম্ভব, গিয়ে আসলে যে প্রচারণা করা সম্ভব সেক্ষেত্রে করা। কারণ সময় অল্প, কিন্তু প্রচারণার যে প্রসার সেটি কিন্তু এখনো অনেক এলাকা তারা শেষ করতে পারেননি, প্রার্থীরা তেমনটি বলছেন। ভোটাররা যেমন প্রত্যাশা করছেন যে এই বিশেষ করে আমি রয়েছি রাজশাহী 3 আসন, এই 3 আসনে বিশেষ করে একটি কৃষি সমৃদ্ধ এলাকা, এখানকার কৃষির মান উন্নয়ন, কৃষকদের সার বীজ থেকে শুরু করে নারীদের কুটির শিল্প এবং নারীদের যে তাদের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দেওয়া কিন্তু নারীরা তুলেছেন এবং প্রার্থীও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি যদি নির্বাচিত হন তিনি এই নারীদের যে প্রত্যাশা সেটি পূরণ করবেন এবং প্রার্থীও কিন্তু অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং শফিকুল হক মিলন তিনিও জানিয়েছেন যে তারেক রহমান গত কয়েকদিন আগে কিন্তু রাজশাহীতে এসে তিনি রাজশাহীর মানুষদের নিয়ে রাজশাহীকে কলকারখানা, শিল্পনগরী এবং এখানকার শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে যে এলাকার যে উন্নয়ন সেটি করার বিষয়ে যে প্রতিশ্রুতি কিন্তু জানিয়েছেন। প্রার্থীও কিন্তু যেমনটি বলেছেন যে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে
তারা এই এলাকাগুলোকে, বিশেষ করে রাজশাহী 3 অঞ্চল, এটি রাজশাহী মহানগরীর একদম পার্শ্ববর্তী এলাকা, এই পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু তিনি উন্নত করে তুলবেন এবং এখানকার যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে রাস্তাঘাট এবং এখানকার সার্বিক যে উন্নয়ন প্রার্থী করবেন, নারীদের সেই প্রতিশ্রুতি দিচ্ছেন এই উঠান বৈঠক থেকে। বৃষ্টি, ধন্যবাদ, আমরা দেখছিলাম সেটি। তারেক, আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা 4-এর মঞ্জুরুল হাসান মুন্সি ও 10 আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। আপিলেও খারিজ হয়ে গেছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন, তাই কুমিল্লা 10 আসনের নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিফট টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে এই নির্বাচনে তারা অংশ নেওয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এবং সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, তবে একই আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ, যার ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবো ইনশাআল্লাহ। জনাব গফুর ভূঁইয়া সাহেব, ওনার যে অ্যাপিলটা ছিল, হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে, ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাত স্কুল মাঠে এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে সাজ সাজ রব তৈরি হয়েছে। আর যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মাঠে চারপাশে প্রবেশ, প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে। এর আগে 2011 সালে যশোরে সবশেষ ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। গরিবের দান দান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দলসহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। এ পর্যায়ে শেরপুরে যাচ্ছি। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি। বজায় রাখার জন্য আমি দায়িত্ব তুলে দেই। আমি দেখি আমার এই নিয়ামতের তারা শুকরগুজারি করে কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা। যদি তারা শুকর করে, কৃতজ্ঞতা আদায় করে, তাহলে তাদের সম্মান আমি বৃদ্ধি করে দেই। আমি তাদেরকে ক্ষমতায় দায়িত্বে রাখি। কিন্তু যদি আমার আমানতের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের সাথে যদি গাদ্দারি করে, তাহলে তানজিউল মুলকা মিম্মান তাশা, ছু মেরে নিয়ে যায়। এরপরে কি? এরপরে আল্লাহ বলছেন শুধু ক্ষমতা নিয়েই ছাড়ি না, শুধু ক্ষমতায় রেখেও আমি ছেড়ে দেই না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তার সম্মান কেড়ে নিয়ে তাকে চরমভাবে বেইজ্জত করি। সম্মানের পথ কোনটি আর বেইজ্জতির পথ কোনটি সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আফসোস, ইতিহাসের বড় শিক্ষা, মানুষ ইতিহাসের পাঠ নিয়ে শিক্ষা গ্রহণ করে না। এই সম্প্রতি মাত্র 17 মাস হয়েছে দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামায়াতে ইসলাম। আমি খুনের কথা বলেছি, আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নাই, শেষ পর্যন্ত বেদিশা হয় আমরাও নাই, আমাদেরকে নিষিদ্ধ করে দিছে। ক্ষমতা থেকে সরে যাওয়ার মাত্র 4 দিন আগে আমরাও নিষিদ্ধ। 5ম দিনে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘর দুয়ার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা 24-এর এই পরিবর্তনটা এনে দিলেন, আমরা রাস্তায় মিছিল করি নাই, উচ্ছ্বাস প্রকাশ করি নাই, স্লোগান দেই নাই, আমরা সেজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে এখন ভালো কিছু পাবা, তখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো, তোমরা হাম তার প্রকাশ করো, তার প্রশংসা করো। আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি অপরাধ করে থাকো, তাহলে সেজদায় পড়ে ক্ষমা চাও। আমরা তাই করেছি। ওই রাতেই ঘোষণা দিয়ে, 5 তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি, আমরা কারো উপর থেকে দলীয়ভাবে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পরিবার তারা যদি ন্যায় বিচার চায়, আমরা ইনশাল্লাহ তাদের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবো। কিন্তু আইন কাউকে হাতে তুলে নেওয়ার জন্য আমরা বলবো না। আদালতের হাতে আমরা বিচার দিয়ে আমরা বিচার চাইব। আমরা জাতির সাথে কথা রেখেছি। বাংলাদেশের 56,000 বর্গমাইলের 18 কোটি মানুষ কেউ বলতে পারবে না কোথাও আমাদের কর্মীরা কারো উপর প্রতিশোধ নিয়েছে, কেউ বলতে পারবে না। একটি দল আগে থেকেই নিজেদের মানুষকেই হত্যা করত, এখন তাদের হাত থেকে অন্য দলের মানুষও রেহাই পাচ্ছে না। বোঝাই যাচ্ছে তারা ক্ষমতায় গেলে হত্যার রাজনীতি শুরু করবে। শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেন। বেলা 11:15টার দিকে শ্রীবর্দীর গোপালখিলা এলাকায় পৌঁছান তিনি। নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সমবেদনা জানান। ঘটনার কয়েকদিন পার হলেও কোনো আসামি ধরা না পড়ায় ক্ষোভ জানান তিনি। এ সময় দলের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত বুধবার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। আমাদের এই ভাইয়েরা তাদের নিজের মানুষকে খুন করে ফেলে, অনেক খুন করেছে। তারাও মানুষ, যাদেরকে খুন করা হয়েছে ওগুলোও আমরা কষ্ট পাই, সমর্থন করি না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা এমন একটা দেশ আছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড করবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁয় 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে প্রেস ব্রিফিং এ সব তথ্য জানায় 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন। জানিয়েছেন, সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সদর উপজেলায় নওগাঁ 1 আসনে 3টি উপজেলায়, অন্য 5টি আসনের 8 উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি এককভাবে অন্য উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদ।